আজ আমাদের পাঠ্য প্রখ্যাত সাহিত্যিক সুবোধ ঘোষ রচিত বহুরূপী নামে যে ছোট গল্পটি। আমরা যেটা পড়ব, প্রত্যেকটা অংশ আমরা ছোট্ট ছোট্ট করে পড়ব এবং ছোট ছোট করে বুঝে নেব যে গল্পটার মধ্যে দিয়ে ঠিক কী বলতে চাওয়া হয়েছে। হরিদার কাছে আমরাই গল্প করে বললাম, শুনেছেন হরিদা, কি কাণ্ড হয়েছে? উনানের মুখে ফুঁ দিয়ে আর অনেক ধোঁয়া উড়িয়ে নিয়ে হরিদা এইবার আমাদের কথার জবাব দিলেন, না, কিছুই শুনিনি। জগদীশবাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা? হরিদা বলছেন, না রে ভাই, বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনবো, আমাকে বলবিই বা কে? এইটুকু জায়গার মধ্যে আমরা যেটা পেলাম, হরিদা বলে এক চরিত্রের কথা পেলাম। কে এই হরিদা আমরা পরেই বুঝতে পারবো। এবার হরিদার কাছে তার বন্ধু বান্ধবেরা গল্প করে বলছেন যে, জানেন হরিদা কি কাণ্ড হয়েছে? এবার হরিদা তখন উনুন ধরাতে ব্যস্ত। উনুনের মুখে ফুঁ দিয়ে দিয়ে অনেকটা ধোঁয়া ওড়াবার পর যখন উনুনটা ধরেছে, তখন তিনি তার বন্ধুদের কথার উত্তরে বললেন যে তিনি কিছুই শোনেননি। তার বন্ধুরা তো ভীষণ অবাক, কি বলছেন হরিদা, জগদীশবাবু যে কি কাণ্ড করেছেন আপনি শোনেননি সেটা? হরিদা বলছেন, দেখো ভাই, আমি ছোটোখাটো মানুষ, বড় মানুষের খবর, জগদীশবাবুর মতো বড় মানুষের খবর আমি কেমন করে শুনবো বলো তো, আমাকে বলবেই বা কে? এবার তাহলে বন্ধুরা কি বলছে দেখো। বন্ধুরা বলছে, 7 দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন। খুব উঁচু দরের সন্ন্যাসী, হিমালয়ের গুহাতে থাকেন, সারা বছরে শুধু একটি হরিতকি খান, এছাড়া আর কিছুই খান না। সন্ন্যাসীর বয়সও 1000 বছরের বেশি বলে অনেকেই মনে করেন। তাহলে এইটাই হচ্ছে সেই কাণ্ডটা, যে 7 দিন হলো জগদীশবাবুর বাড়িতে হিমালয় থেকে এক সন্ন্যাসী এসেছিলেন। খুবই উঁচু মাপের সন্ন্যাসী, সারা বছরে তিনি মাত্র একটা হর্তুকি খান। হর্তুকি হচ্ছে হলদে রঙের একটু কোষ্ঠে ধরনের ফল, যেটা আয়ুর্বেদিক ওষুধে বা হজমের কাজে ব্যবহার করা হয়। তো সারা বছরে এই সন্ন্যাসী মাত্র একটা হর্তুকি খান, এতটাই তাঁর কৃচ্ছ সাধন বা আত্মত্যাগ বলা যেতে পারে, এছাড়া আর কিচ্ছু খান না। এবং তার বয়সও 1000 বছরের বেশি বলে অনেকেরই ধারণা। এই রকম একটা কাণ্ড ঘটেছে। হরিদা সব শুনে টুনে বলছেন, সন্ন্যাসী কি এখনো আছেন? না, চলে গিয়েছেন। আক্ষেপ করেন হরিদা, থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম। তাহলে স্বাভাবিকভাবেই এত উঁচু দরের একজন সন্ন্যাসী হিমালয় থেকে এসেছেন, তার পায়ের ধুলো কে না চাইবেন? হরিদাও চাইছেন। কিন্তু আফসোসের কথা এটাই যে সন্ন্যাসী চলে গেছেন। তখন হরিদার খুব আক্ষেপ হচ্ছে, তিনি আক্ষেপ করে বলছেন, আফসোস করে বলছেন, ইস, যদি থাকতেন তাহলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম, সন্ন্যাসীর পায়ের ধুলো। এবার কি হচ্ছে দেখো তো। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে, হরিদার বন্ধুরা বলছেন, তা পেতেন না হরিদা, সে ভয়ানক দুর্লভ জিনিস, শুধু ওই একা জগদীশবাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী। হরিদা বলছেন, কেন? জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন, তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পায়ে গিয়ে দিলেন, নতুন খড়ম পরলেন, আর সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছিলেন। হরিদা বলছেন, বাহ, এ তো বেশ মজার ব্যাপার। হ্যাঁ, তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেবার সময় জগদীশবাবু 100 টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভেতরে ফেলে দিলেন। সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা, অনেকক্ষণ চুপ করে রইলেন। আমরা কি বলছি বা না বলছি সেদিকে হরিদার যেন কান নেই। তাহলে হরিদা চেয়েছিলেন যে সেই হিমালয় থেকে আগত উঁচু দরের সন্ন্যাসীর পায়ের ধুলো নেবেন, কিন্তু এইটা শুনে তার খুব আক্ষেপ হচ্ছে যে সন্ন্যাসী আর নেই, তিনি চলে গেছেন, থাকলে পায়ের ধুলো নেওয়া যেত।
কিন্তু তার ভুলটা সংশোধন করিয়ে দিচ্ছেন তার বন্ধুরা, যে না না অত সহজ না, সন্ন্যাসীর পায়ের ধুলো খুবই দুর্লভ জিনিস, একমাত্র জগদীশবাবু ছাড়া আর কেউই সন্ন্যাসীর পায়ের ধুলো নিতে পারেননি। জগদীশবাবু একটা বিশেষ কৌশল খাটিয়েছিলেন। কি করেছিলেন তিনি? তিনি একজোড়া কাঠের খড়ম বানিয়েছিলেন। তার যে বোল থাকে, তোমরা অনেকেই হয়তো খড়ম দেখেছো, সেই খড়মে যে আংটাটা থাকে সেটা কি বলা হয়? বোল। তিনি সেই বোলগুলো বানিয়েছিলেন সোনার। তিনি সেই কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন। তখন সন্ন্যাসী আর কি করবেন, বাধ্য হয়ে তার পা বাড়িয়ে দিলেন নতুন খড়মটা পরবার জন্য, আর সেই ফাঁকে টুক করে জগদীশবাবু সন্ন্যাসীর পায়ের ধুলো নিয়েছিলেন। এই রকম কৌশল করতে হয়েছিল তাকে। তো এটুকু শুনে হরিদা বলছেন যে বাহ, এ তো বেশ মজার ব্যাপার। এখানে মজার ব্যাপার কোনটা হলো তাহলে? এখানে তো হাসি মজার কোনো ঘটনাই বলা হয়নি। মজার ব্যাপার তাহলে এইটাই লেগেছে হরিদার, যে যে সন্ন্যাসী মানুষ এতটাই কৃচ্ছ সাধন করেন যে সারা বছরে মাত্র একটা হর্তুকি ছাড়া আর কিচ্ছু খান না, যার বয়সও 1000 বছরেরও বেশি, এতটাই আত্মসংযমী একজন মানুষ, তিনি কিনা সামান্য একটা সোনার বোল লাগানো খড়ম দেখা মাত্রই আত্মসংযমের বাঁধ ভাঙতে বাধ্য হলেন। তাহলে এখানে তো জগদীশবাবুরই জিত হলো। জগদীশবাবু তিনি ইচ্ছে করেই সোনার বোল লাগানো খড়মটা পরিয়েছিলেন সন্ন্যাসী মানুষটিকে লোভ দেখাবার জন্য। তাহলে এই সন্ন্যাসীকে আমরা কখনোই প্রকৃত অর্থে সন্ন্যাসী বলতে পারবো না। সন্ন্যাসী মানে কি? যিনি সংসার ত্যাগ করেছেন, সংসারের সমস্ত মায়া মোহ আসক্তি সমস্ত কিছুই থেকে যিনি মুক্ত, তাকেই আমরা বলবো সন্ন্যাসী। কিন্তু এই সন্ন্যাসী তার মধ্যে লোভ মোহ আসক্তি সবটাই 16 আনাই বর্তমান। সেই জন্যেই সোনার বোল লাগানো খড়ম দেখে তার আত্মসংযমের বাঁধ ভেঙে গেল। এইটাই হরিদার কাছে মজার বিষয় বলে মনে হয়েছে, কারণ তিনি বুঝতে পেরেছেন এই সন্ন্যাসী প্রকৃত অর্থে সন্ন্যাসী নন, ইনি একজন ভণ্ড সন্ন্যাসী। শুধু কি তাই? শুধু কি তিনি সোনার বোল লাগানো কাঠের খড়মটাই নিয়েছেন? তা তো নয়। তিনি বিদায় নেবার সময় জগদীশবাবু 100 টাকার নোট কোট আনকোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভেতর ফেলে দিলেন। সন্ন্যাসী দেখলেন সেটা, হাসলেনও একটু, তারপর সেটা নিয়েই তিনি চলে গেলেন। আমি কোট আনকোট জোর করে কথাটা বললাম কেন? সত্যি সত্যি যদি আমার নেবার ইচ্ছে না থাকে, তাহলে কেউই কিন্তু আমাকে জোর করে সেটা নেওয়াতে পারে না। তার মানে আমারও সেই 100 টাকাটা নেবার ইচ্ছে ছিল বলেই আমি নিয়েছি। আমি হয়তো হাত দিয়ে নিইনি, কিন্তু আমি দেখেছি যে ওই ভদ্রলোক জগদীশবাবু আমার ঝোলার ভেতর 100 টাকার নোটটা দিয়ে দিলেন। আমি কিন্তু বারণ করলাম না তাকে, দেখলাম, একটু হাসলাম, তারপর চলে গেলাম। তাহলে এই দুটো ঘটনাই একসঙ্গে প্রমাণ করে দিচ্ছে যে সন্ন্যাসী জগদীশবাবুর বাড়িতে এসেছিলেন তিনি প্রকৃত সন্ন্যাসী কোনো মতেই হতে পারেন না, তিনি একজন ভণ্ড সন্ন্যাসী। এই গল্পটা শুনেই হরিদা গম্ভীর হয়ে গেলেন। এমনই গম্ভীর হয়ে গেলেন যে তার বন্ধুরা কি বলছে কি না বলছে সেদিকে যেন তার কান মন কোনোটাই নেই। তিনি একদম চুপ করে রয়েছেন। এরপরে কি হচ্ছে? এরপরে যেটা হচ্ছে, হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে। আমাদের চায়ের জন্য 1 হাঁড়ি ফুটন্ত জল নামিয়ে দিয়েই হরিদা তার ভাতের হাঁড়িটাকে উনানে চড়ালেন। শহরের সবচেয়ে সরু এই গলিটার ভিতরে এই ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর, আর আমাদের 4 জনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর। চা চিনি আর দুধ আমরাই নিয়ে আসি, হরিদা শুধু তার উনানের আগুনের আঁচে জল ফুটিয়ে দেন। তাহলে যখন হরিদা একদম চুপ করে রয়েছেন, তার বন্ধুরা কি বলছেন না বলছেন সেদিকে তার যেন কোনো কানই নেই মনই নেই, সেই সময় কি হচ্ছে, তার উনুনের আগুনটা
ততক্ষণে বেশ ভালো মতোই ধরে গেছে, একদম গনগনে হয়ে জ্বলছে। এবার সবাই মিলে যখন চা খাবেন, সেই চায়ের জন্য 1 হাঁড়ি ফুটন্ত জল করা হয়ে গেছে। তখন সেই হাঁড়িটাকে নামিয়ে দিয়ে হরিদা তার ভাতের হাঁড়িটাকে এবার উনুনে চড়াচ্ছেন। শুধু কাজ হয়ে যাচ্ছে, হরিদার মুখে কোনো কথা নেই। এই প্রসঙ্গেই আমাদের জানিয়ে দিচ্ছেন তার বন্ধু বান্ধবেরা, গল্পের কথক বিশেষ করে, যে শহরের সবচেয়ে সরু যে একটা গলি, সেই গলির ভেতর একটা ছোট্ট ঘরে হরিদা থাকেন। এটাই তার জীবনের ঘর, সারা জীবন তিনি এই ঘরেই কাটিয়েছেন। আর এই ঘরটাই হলো 4 জনের সকাল সন্ধ্যের আড্ডার ঘর। 4 জন মানে হরিদা এবং তার বাকি 3 জন বন্ধু। তারা সকালে সন্ধ্যায় এই ঘরটাতে একটু আড্ডা গল্পগুজব করে থাকেন। এবার সেই সময় একটু চা পান না করলে চলে না, কিন্তু হরিদা এতটাই গরিব যে চা, চিনি, দুধ কোনোটারই যোগান তিনি দিতে পারেন না, সেগুলো বন্ধুরাই নিয়ে আসে। হরিদা শুধু তার উনুনের আগুনে চায়ের জলটুকু ফুটিয়ে দেন। সেদিনও সেরকমটাই হয়েছে। এই প্রসঙ্গে গল্পকথক হরিদা সম্পর্কে আরও কয়েকটা কথা আমাদের জানিয়ে দিচ্ছেন। খুবই গরিব মানুষ হরিদা, কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যেই যেন একটা বাধা আছে। ইচ্ছে করলে কোনো অফিসের কাজ কিংবা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ পেয়ে যেতে পারেন হরিদা, কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়। একেবারে ঘড়ির কাঁটার সামনে সময় বেঁধে দিয়ে আর নিয়ম করে নিয়ে রোজই একটা চাকরির কাজ করে যাওয়া হরিদার পক্ষে সম্ভব নয়। হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। এই একঘেয়ে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই, কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি। তাহলে আস্তে আস্তে হরিদা কেমন মানুষ, কীরকম তার স্বভাব বৈশিষ্ট্য, কীরকম তার আর্থিক অবস্থা, সেইগুলো স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে। বলা হচ্ছে যে হরিদা বড়লোক তো ননই, খুব খুব গরিব মানুষ, কিন্তু তা সত্ত্বেও কাজ করতে হরিদার যেন প্রাণের মধ্যে থেকেই একটা বাধা আসে বরাবর। ইচ্ছে করলে যদি হরিদা চান তাহলে কোনো অফিসের কাজ হোক বা দোকানের বিক্রিওয়ালার কাজ হোক, তিনি কিন্তু পেয়ে যেতে পারেন। কিন্তু ওই যে রোজই একটা কাজ নিয়ম করে ঘড়ির কাঁটায় সময় বেঁধে নিয়ে করা, এইটা হরিদার পক্ষে সম্ভবই নয়। সেই জন্যেই হরিদার ভাতের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, চাল ফুটতে পারে না, কারণ চাল তখন বাড়ন্ত। হরিদা দিনের পর দিন এই একঘেয়ে অভাবটাকে সহ্য করবেন তবু ভালো, কিন্তু একঘেয়ে কোনো কাজ তিনি করবেন না। এক্ষেত্রে কারোর কিছু বলার নেই, কারণ মানুষটা যখন তিনি, জীবনটা যখন তার, সেই জীবনটাকে তিনি কেমনভাবে চালাবেন সেটা সম্পূর্ণ তাঁর ওপর নির্ভর করছে। এখানে কেউ তাকে জোর করতে পারে না, তিনিও তো কাউকে দোষারোপ করছেন না যে না কেউ আমাকে কাজ দিচ্ছে না, আমি কাজ চাইছি। বরং আমি কাজ করতে চাইছি না। কীরকম কাজ করতে চাইছি না? যে রোজই ঘড়ির কাঁটায় সময় বেঁধে নিয়ে নিয়ম করে একঘেয়ে কাজ আমি করতে পারবো না। একঘেয়ে অভাবটাকে বরং সহ্য করব, কিন্তু একঘেয়ে কাজ নইব চ। সেই জন্যেই হরিদার ভাতের হাঁড়ি মাঝে মাঝে শুধু জলই ফোটায়, চাল ফোটাতে পারে না। এবারে আসছে আমাদের নেক্সট অংশটা। তাহলে হরিদা করেনটা কি? হরিদা জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, আর সেটাই যে হরিদার জীবনের পেশা। হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে যেটুকু রোজগার করেন তাতেই তার ভাতের হাঁড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন। মাঝে মাঝে সত্যি উপোস করেন হরিদা। তারপর একদিন হঠাৎ আবার এক সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে পথে বের হয়ে পড়েন। কেউ চিনতে পারে না। যারা চিনতে পারে 1 আনা 2 আনা বকশিস দেয়, যারা চিনতে পারে না তারা হয় কিছুই দেয় না, কিংবা বিরক্ত হয়ে 2-1 পয়সা দিয়ে দেয়। এতক্ষণে তাহলে স্পষ্ট হলো যে হরিদা কাজ করেন না তা নয়,
কিন্তু একঘেয়ে কাজ করেন না। তার জীবনে একটা নাটকীয় বৈচিত্র্য আছে, যেটা তার পেশাগত কারণে। হরিদা হচ্ছেন পেশায় একজন বহুরূপী। এবার বহুরূপী কাদের বলা হয়? সোজা বাংলায় বা একদম চলতি বাংলায় যাদেরকে আমরা সং বলে থাকি, সং সাজা কথাটা যেখান থেকে এসেছে, অর্থাৎ ধরো দুর্গাপুজো বা কালী পুজো বা চড়কের সময় তোমরা দেখবে যে এক শ্রেণীর মানুষ আছেন যারা শিব, কালী বা দুর্গা সেজে বিভিন্ন জনের বাড়িতে বাড়িতে যান, পাড়ায় পাড়ায় ঘোরেন, সেই রকমভাবেই তারা অভিনয় করেন। এবং এই রকমভাবেই যারা বিভিন্ন রূপ ধারণ করে জনমনোরঞ্জনের মাধ্যমে জীবিকা অর্জন করেন, তাদেরকে বলা হয় বহুরূপী। এই যে কখনো শিব সাজছেন, কখনো কালী সাজছেন, কখনো দুর্গা সাজছেন, শুধু তো সেই রকম সাজলেই হবে না, সেই রকম অভিনয়টাও তো করতে হবে যাতে মানুষ আনন্দ পায়। তাহলে এই যে বিভিন্ন রকম রূপ ধারণ করা, বহুরূপী, বহু রূপ আছে যার, তাহলে যিনি বহু রূপ ধারণ করে মানুষকে আনন্দ দেবার মাধ্যমে নিজের জীবিকা অর্জন করেন, তাকেই বলা হয় বহুরূপী। হরিদা তাহলে পেশায় একজন বহুরূপী। এবার সেই বহুরূপীতে তার কিন্তু খুব বেশি রোজগার হয় না, কারণ পরবর্তীকালে আমরা দেখব যে হরিদা রোজ রোজ কিন্তু বহুরূপী সেজে পথে বের হন না। ওই যে বললাম, একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি। ফলে বহুরূপীর কাজ তিনি করেন, কিন্তু সপ্তাহে বড়জোর একটা দিন। সেই জন্য সামান্য যা কিছু আয় হয় তাতেই কোনো রকমে তার চলে, কখনো বা চলেও না। মাঝে মাঝে সত্যিই তিনি উপোস করেন, সত্যি তার ভাতের হাঁড়ি কখনো কখনো শুধু জল ফুটিয়েই সারা হয়। আবার একদিন হয়তো দেখা যায় সকালে বা সন্ধ্যায় অপরূপ সাজে সেজে হরিদা পথে বের হয়েছেন। কেউ কেউ চিনতে পারে, বেশিরভাগ জনই চিনতে পারে না, কারণ এত নিখুঁত সাজ হয় সেটা, এবং সেই সঙ্গে মিলিয়ে এত নিখুঁত অভিনয়টাও হয়। যারা চিনতে পারে তারা এক আনা দু আনা বকশিস দেয়, যারা চিনতে পারে না তারা হয় কিছুই দেয় না, বা তাড়িয়ে দেবার জন্য বিরক্ত হয়ে এক দুটো পয়সা দিয়ে দিল। এই রকম খুব সাধারণভাবে, খুব সামান্যভাবেই হরিদার জীবন কোনো মতে চলে যায়। এবার বলা হচ্ছে যে হরিদা কীভাবে এই শহরের জীবনে মাঝে মাঝে নাটকীয়তা সৃষ্টি করেন। একদিন চকের বাসস্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। একটা উন্মাদ পাগল, তার মুখ থেকে লালা ঝরে পড়ছে, চোখ দুটো কটকটে লাল, তার কোমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো, গলায় টিনের কৌটার একটা মালা। পাগলটা একটা থান ইট হাতে তুলে নিয়ে বাসের ওপরে বসা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে। চেঁচিয়ে উঠছে যাত্রীরা, দুটো একটা পয়সা ফেলেও দিচ্ছে। একটু পরেই বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয়, খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও। হ্যাঁ, ওটা কি একটা বহুরূপী? বাসের যাত্রীরা কেউ হাসে, কেউ বা বেশ বিরক্ত হয়, কেউ আবার বেশ বিস্মিত। সত্যি খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা। তাহলে এই হচ্ছে হরিদার একটা রূপ, পাগল যখন সাজছেন। একদিন ঠিক দুপুরবেলা, কথা আছে না, ঠিক দুপুরবেলা ভূতে মারে ঢেলা, সেই রকম একদিন দুপুরবেলা হঠাৎ চকের বাস স্ট্যান্ড, চক মানে বুঝতে পারো যেখান, ওই চক কথাটা যেখান থেকে এসেছে, মানে চার মাথার মোড় আর কি, যেখানে একটা বাস স্ট্যান্ড আছে। তাহলে অনেক লোকের ভিড় হয়েছে, কেউ বাসে উঠছে, কেউ বাসে উঠে বসে অপেক্ষা করছে কখন বাস ছাড়বে, চারিদিকে ভিড়ভাট্টা। সেই রকম একটা সময় চকের বাস স্ট্যান্ডের কাছে একটা আতঙ্কের হল্লা, একটা হই হই রই রই, লোকে পালাচ্ছে এদিক ওদিক। কি না একটা উন্মাদ পাগল চলে এসছে কোত্থেকে, তার মুখ থেকে লাল ঝরে পড়ছে, চোখ দুটো কটকট করছে লাল, কোমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো, আর গলায় টিনের কৌটোর একটা মালা। পাগলটা কি করছে এবার, একটা থান ইট না তুলে নিয়ে বাসে বসা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে। বাসের যাত্রীরা তো আতঙ্কে চোখ বন্ধ করে চিৎকার করছে, বাবা গো, মা গো, বাঁচাও, মেরে ফেললো।
এই রকম যখন চলছে বেশ কিছুক্ষণ, কেউ কেউ ভয় পাচ্ছে, কেউ কেউ চোখ বন্ধ করে রয়েছে, কেউ কেউ পাগলটাকে তাড়াবার জন্য দুটো একটা পয়সা দিয়েও দিচ্ছে, যা যা পালা, এরকমভাবে। একটু পরেই বাসের ড্রাইভার কাশীনাথ সে ধমকে বলল, হরি খুব হয়েছে, এবার যাও তো, সরে পড়, অন্যদিকে যাও। তার মানে কাশীনাথ চিনে ফেলেছে যে এ হচ্ছে বহুরূপী হরিদা। এবার ড্রাইভার কাশীনাথের কথায় বাসযাত্রীরা তারা বিস্মিত, বিরক্ত, আবার কেউ কেউ প্রশংসায় পঞ্চমুখ। কারণ সবারই বিস্ময় হয়েছে, প্রথমে অবাক হয়ে গেছে, হ্যাঁ এটা একটা বহুরূপী নাকি, কি আশ্চর্য, আমরা কেউ চিনতেই পারলাম না। অনেকে খুব বিরক্ত, এরকম কেউ করে। আবার অনেকে একটু হাসছে, বেশ প্রশ্রয়ের হাসি, বেশ চমৎকার, পাগল সাজতে পেরেছে তো লোকটা, নইলে এমনভাবে বোকা বানানো কি চারটিখানি কথা। পাগল তো অনেকেই সাজতে পারে, কিন্তু ওই রকম লাল চোখ, ওই রকম মুখ থেকে লালা ঝরে পড়ছে, ওই রকম থানির ছুঁড়ে মারতে আসছে, এই যে সাজ পোশাকের সঙ্গে মানানসই অভিনয়, এইটা কজন করতে পারে? দুটো একসঙ্গের যুগলবন্দিতেই তো এত চমৎকার পাগল সাজতে পেরেছিলেন হরিদা। এবার দেখো তো হরিদা আর কি সাজছেন, শুধু কি পাগল সাজছেন তা তো নয়। লেখক যেটা বলছেন আমাদের, কি বলছেন দেখো, হরিদার জীবন এই রকম বহু রূপের খেলা দেখিয়েই একরকম চলে যাচ্ছে। এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা। সন্ধ্যার আলো সবেমাত্র জ্বলেছে, এটা হচ্ছে দ্বিতীয় ঘটনা। কেমন? দোকানে দোকানে লোকজনের ব্যস্ততা আর মুখরতাও জমে উঠেছে। হঠাৎ পথের উপর দিয়ে ঘুঙুরের মিষ্টি শব্দ রুমঝুম করে বেজে বেজে চলে যেতে থাকে। এক রূপসী বাইজি প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছে। শহরে যারা নতুন এসেছে তারা দুই চোখ বড় করে তাকিয়ে থাকে, কিন্তু দোকানদার হেসে ফেলে। হরির কাণ্ড, হ্যাঁ এটা একটা বহুরূপী নাকি? কারোর কারোর মুগ্ধ চোখের মোহভঙ্গ হয়, আর যেন বেশ একটু হতাশ স্বরে প্রশ্ন করে ওঠে, বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি, মোট 8 টাকা 10 আনা পেয়েছিলেন। আমরাও দেখেছিলাম এক একটা দোকানের সামনে গিয়ে দাঁড়াচ্ছে সেই রূপসী বাইজি, মুচকি হেসে আর চোখ টিপে একটা ফুল সাজিয়ে এগিয়ে দিচ্ছে। দোকানদারও হেসে ফেলে আর একটা সিকি তুলে নিয়ে বাইজির হাতের ফুল সাজির ওপর ফেলে দেয়। তাহলে এটা দ্বিতীয় ঘটনা, যেটার প্রসঙ্গে গল্প কথক আমাদের বলছেন যে হরিদার জীবন এইরকম বিভিন্ন রূপের খেলা দেখিয়েই বেশ চলে যাচ্ছে। শহরের জীবনে একঘেয়ে যান্ত্রিক যে জীবন, তাতে হরিদার এই খেলার কারণেই মাঝে মাঝে বেশ মজাদার মজাদার বৈচিত্র্য সৃষ্টি হয়। একদিন কি হয়েছে, সেদিন আবার সন্ধেবেলা, সন্ধ্যের আলো সবেমাত্র জ্বলেছে, দোকানপাট সব খুলেছে, ক্রেতাদের ভিড় ভাট্টাও আস্তে আস্তে জমে উঠেছে, কলকোলাহল শোনা যাচ্ছে চারিদিকে। এমন সময় সবাই চকিত হয়ে উঠছে, কারণ পথের ওপর শোনা যাচ্ছে ঘুঙুরের মিষ্টি শব্দ, রুমঝুম রুমঝুম। সবাই অবাক হয়ে তাকাচ্ছে এদিক ওদিক, কোত্থেকে আসছে। তখন তারা দেখছে যে এক রূপসী বাইজি হাতে একটা ফুল সাজি নিয়ে যেন প্রায় নাচতে নাচতেই রাস্তা দিয়ে চলে যাচ্ছে। এক একটা দোকানের সামনে গিয়ে দাঁড়াচ্ছে, মুচকি হাসছে, আর বাইজিরা যেরকম চোখ মটকায় সেরকম একটু চোখ মটকাচ্ছে। ফুল সাজিটা এগিয়ে দিচ্ছে বলেই দোকানদারও সেই ফুল সাজির ওপরে একটা সিকি, মানে 25 পয়সা ফেলে দিচ্ছে। দোকানদারও কিন্তু হাসছে। এবার শহরে যারা নতুন এসেছে তারা তো সেই বাইজির রূপে একবারে মুগ্ধ, বিমোহিত, হাঁ করে তাকিয়ে আছে। এবার এই সময় কোনো একজন বেরসিক দোকানদার হয়তো বলে ফেলেছে, উফ, হরি পারেও বটে, হরির কাণ্ড। তখন এই সমস্ত জোড়া জোড়া মুগ্ধ চোখের মোহভঙ্গ হচ্ছে। হতাশ স্বরে প্রশ্নই করে ফেলছে তারা যে, এটা একটা বহুরূপী, এ সত্যি সত্যি কোনো
রূপসী নারী নয়? তাহলে এই হচ্ছে হরির কাণ্ড। আর এমনই সুন্দর হয়েছিল সেদিনকার সেই অভিনয় যে তিনি সবচেয়ে বেশি রোজগার করেছিলেন তার বহুরূপী জীবনে। মোট 8 টাকা 10 আনা পেয়েছিলেন। কারণ ওই যে বললাম, যেমন সাজ পোশাক তেমনি বাইজিরা যেরকম করে, হাতে দোলানো ফুল সাজিটা এরকম এরকম করছেন, দোকানের সামনে গিয়ে একটু মুচকি হাসছেন, একটু চোখ মটকাচ্ছেন, সব কিছুই করছেন ঠিক বাইজিরা যেমন করে, কোথাও কোনো ত্রুটি নেই। যার জন্যেই নিখুঁত অভিনয় হচ্ছে বলেই অনেকেই ধরতেই পারেনি যে তিনি বাইজি। যখন ধরতে পেরেছে খুব হতাশ হয়েছে বেচারারা, যে মা, এ একটা বহুরূপী, এ কোনো রূপসী বাইজি নয়। শুধু কি এরকম উন্মাদ পাগল বা রূপসী বাইজি, আরও অনেক কিছুই বহুরূপী হয়ে হরিদা সেজেছেন। কি কি দেখো তো। কোনো দিন বাউল, কোনো দিন কাপালিক, কোনো দিন বোঁচকা কাঁধে বুড়ো কাবুলিওয়ালা, কখনো হ্যাট কোট পেন্টুলুন পরা ফিরিঙ্গি কেরামিন সাহেব। একবার পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানের ভিতরে দাঁড়িয়েছিলেন হরিদা। স্কুলের 4টে ছেলেকে ধরেছিলেন। ভয়ে কেঁদে ফেলেছিল ছেলেগুলো। আর স্কুলের মাস্টার এসে সেই নকল পুলিশের কাছে ক্ষমা চেয়েছিলেন, এবারের মতো মাফ করে দিন ওদের। কিন্তু 8 আনা ঘুষ নিয়ে তারপর মাস্টারের অনুরোধ রক্ষা করেছিলেন সেই নকল পুলিশ হরিদা। পরদিন অবশ্য স্কুলের মাস্টারমশাইয়ের জানতে বাকি থাকেনি কাকে তিনি 8 আনা ঘুষ দিয়েছেন। কিন্তু মাস্টারমশাই একটুও রাগ করেননি, বরং একটু তারিফই করলেন। বাহ, সত্যি খুব চমৎকার পুলিশ সেজেছিল হরি। তাহলে হরিদা কোনো দিন বাউল সাজছেন, কাপালি, কখনো বা বোঁচকা কাঁধে নিয়ে বুড়ো কাবুলিওয়ালা, কখনো আবার হ্যাট কোট প্যান্ট পরা ফিরিঙ্গি কেরামিন সাহেব। একবার কি হয়েছে, একবার সেজেছেন পুলিশ। পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানের ভেতর ঘাপটিমে দাঁড়িয়েছিলেন। কারণ তিনি প্রায়ই লক্ষ্য করতেন যে পাশেই যে স্কুলটা আছে সেখান থেকে ছেলেরা এসে ওই লিচু বাগান থেকে লিচু চুরি করে নিয়ে যায়। তিনি এইটাই ভেবেছেন যে একদম খাস মওকা। তিনি একদিন ওই রকমভাবে লিচু বাগানের ভেতর পুলিশ সেজে দাঁড়িয়ে রয়েছেন। ছেলেরা জানতো না, ছেলেরা এসেছে 4টে ছেলে। এবার যেই লিচু চুরি করছে একদম বমাল সমেত গ্রেপ্তার, খপ করে চেপে ধরেছেন। এবার পুলিশের হাতে ধরা পড়ে ছেলেগুলো তো ভয়ের চোটে কেঁদে কেটে একসা। শেষ পর্যন্ত স্কুলের মাস্টারমশাই চলে এসেছেন, সেই পুলিশের কাছে ক্ষমা চাইছেন যে হুজুর মাফ করে দিন ওদের, ছেলে মানুষ করে ফেলেছে আর কোনো দিন করবে না। হরিদা তো অর্থাৎ পুলিশ, তিনি কিন্তু কোনো মতেই ছাড়বার পাত্র না, খুব কড়া পুলিশ। তারপর যা হয়, পুলিশরা ব্যতিক্রম অবশ্যই আছে, নিশ্চয়ই আছে, কিন্তু বেশিরভাগ পুলিশই যা হয় যে ম্যাটারটা একটু সেটেলমেন্টের দিকে যায়, অর্থাৎ তুমি কিছু ছাড়ো তবে তো আমি ছাড়বো। তাহলে ঠিক সেরকমভাবেই সেই পর্যন্ত গেছেন হরিদা। 8 আনা ঘুষ নিয়েছেন, তারপরে 4টে ছেলেকে ছেড়েছেন। পরের দিন অবশ্য স্কুলের মাস্টারমশাই তার কাছ থেকে জেনে বুঝেই গেছেন যে যাকে তিনি ঘুষ দিয়েছেন তিনি সত্যিকারের পুলিশ ছিলেন না, তিনি তাদের সবার পরিচিত বহুরূপী হরিদা। কিন্তু তাতে মাস্টারমশাই একটুও রাগ করেননি, কিন্তু বরং ওই যে বাসের কিছু যাত্রীর মতো তিনিও তারিফের সুরে বলেছেন, বা রে, সত্যিই তো হরি তো খুব চমৎকার পুলিশ সেজেছিল। এই যে তারিফটা পাচ্ছেন, এই যে প্রশংসাটা পাচ্ছেন, এটাই হরিদার জীবনের শ্রেষ্ঠ পাওনা, একজন বহুরূপীর জীবনের। এবার এখন এই দিনটাতে আমরা ফিরছি, যেদিন হরিদার বন্ধুরা জগদীশবাবু এবং তার বাড়িতে এসে থাকা হিমালয়ের সন্ন্যাসীর গল্পটা করছেন। যে গল্পটা শুনে হরিদা গম্ভীর হয়ে যাচ্ছেন, তারপর কি হচ্ছে সেই জায়গাটা আমাদের কাছে এবার স্পষ্ট করা হচ্ছে। আজ এখন কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না হরিদা এত গম্ভীর হয়ে কি ভাবছেন। সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে নতুন কোনো মতলব ছটফট করে উঠেছে? ঠিকই, আমাদের সন্দেহ মিথ্যে নয়। হরিদা বললেন, আজ তোমাদের একটা জব্বর খেলা দেখাবো।
আমাদের দেখিয়ে আপনার লাভ কি হরিদা? আমাদের কাছ থেকে একটা সিগারেটের চেয়ে বেশি কিছু তো পাবেন না। হরিদা বলছেন, না ঠিক তোমাদের দেখাবো না, আমি বলছি তোমরা সেখানে থেকো, তাহলে দেখতে পাবে। কোথায়? হরিদা বলছেন, আজ সন্ধ্যায় জগদীশবাবুর বাড়িতে। হঠাৎ জগদীশবাবুর বাড়িতে খেলা দেখাবার জন্য আপনার এত উৎসাহ জেগে উঠল কেন? হরিদা হাসেন, মোটা মতন কিছু আদায় করে নেব। বুঝতেই তো পারছো, পুরোটা দিন রূপ ধরে ধরে ঘুরে বেরিয়েও 2-3 টাকার বেশি হয় না। একবার বাইজে সেজে অবশ্যই কিছু বেশি পাওয়া গিয়েছিল, কিন্তু ওতেই বা কী হবে? ঠিকই বলেছেন হরিদা, সপ্তাহে বড়জোর একটা দিন বহুরূপী সেজে পথে বের হন হরিদা, কিন্তু তাতে 7 দিনের পেট চলবার মতো রোজগার হয় না। হরিদা বলেন, না, এবার আর কাঙালের মতো হাত পেতে বকশিস নেওয়া নয়, এবার মারিত গন্ডার লুটিত ভাণ্ডার, একেবারেই যা ঝেলে নেব তাতে আমার সারা বছর চলে যাবে। তাহলে এই অংশটার মধ্যে আমরা কি দেখছি? এই অংশটার মধ্যে দেখছি যে বন্ধু বান্ধবরাও খেয়াল করেছেন জগদীশবাবু আর সন্ন্যাসীর গল্পটা শোনবার পর থেকেই হরিদা কেমন যেন একটু অস্বাভাবিক রকমেরই গম্ভীর হয়ে গেছেন। বন্ধুরা কি বলছেন না বলছেন সেদিকে তার কানই নেই। তাহলে কি ভাবছেনটা কি হরিদা এত গম্ভীর হয়ে? সন্ন্যাসীর গল্প শুনে কি তার মাথায় তাহলে নতুন কোনো খেলার মতলব জাগিয়ে উঠছে? একটু বাদই রহস্যটা পরিষ্কার হয়ে গেল। গল্পকথক স্বীকার করছেন যে হ্যাঁ ঠিকই, আমাদের সন্দেহ মিথ্যে নয়। হরিদা বলছেন যে শোনো, আজকে তোমাদের একটা জব্বর খেলা দেখাবো। বন্ধুরা বলছে, আরে হরিদা, আমাদের খেলা দেখিয়ে কি হবে? আমরা না হয় আপনার প্রশংসা করে একটা সিগারেট বড়জোর দিতে পারবো, তার বেশি তো আমাদের সাধ্য নেই। হরিদা বলছেন যে না না, ঠিক তোমাদের দেখাবো না, আমি চাইছি যে আমি যেখানে খেলাটা দেখাবো সেখানে তোমরা হাজির থেকো। কোথায় দেখাবেন? জগদীশবাবুর বাড়িতে। হঠাৎ জগদীশবাবুর বাড়িতে কেন? হরিদার বক্তব্য, আসলে কি জানো তো, যে আমি বহুরূপী সেজে যা রোজগার করি তাতে তো আর চলে না, কারণ সারাটা দিন বিভিন্ন রূপ ধরে ধরে ঘুরে বেরিয়েও খুব সামান্যই রোজগার হয়। তাই ঠিক করলাম যে জগদীশবাবুর মতো একজন ধনী মানুষের বাড়িতেই আমি বহুরূপের খেলা দেখাবো, তাতেই একবারে যা ঝেলে নেব তাতে আমার সারা বছর চলে যাবে। কারণ কথাতেই আছে, মারিত গন্ডার লুটিত ভাণ্ডার। গল্পকথকও স্বীকার করছেন যে হ্যাঁ সত্যিই তাই, হরিদা তো আর রোজ রোজ বহুরূপী সেজে বের হন না, তিনি সপ্তাহে বড়জোর একটা দিন বহুরূপী সেজে বের হন, তাতে তো আর 7 দিন পেট চলে না। তো সেই জন্যেই হরিদার এবারকার বক্তব্য যে তিনি একবারেই যা ঝেলে নেবেন, যা তিনি জোগাড় করে নেবেন, তাতে তার সারাটা বছর চলে যাবে। এইবারে গল্প কথকদের বক্তব্য হচ্ছে কি দেখো, গল্প কথকরা বলছেন, কি বলছেন, কিন্তু সে কি করে সম্ভব? জগদীশবাবু ধনী মানুষ বটেন, কিন্তু বেশ কৃপণ মানুষ। হরিদাকে একটা যোগী সন্ন্যাসী কিংবা বৈরাগী সাজতে দেখে কত আর খুশি হবেন জগদীশবাবু? আর খুশি হলেই বা কত আনা বকশিস দেবেন? 5 আনার বেশি তো নয়। হরিদা বলেন, তোমরা যদি দেখতে চাও তবে আজ ঠিক সন্ধ্যাতে জগদীশবাবুর বাড়িতে থেকো। আমরা বললাম থাকবো, আমাদের স্পোর্টের চাঁদা নেবার জন্য আজ ঠিক সন্ধ্যাতেই জগদীশবাবুর কাছে যাব। তাহলে এই যে হরিদার কথাটা বা ধারণাটা যে আমি জগদীশবাবুর বাড়িতে খেলা দেখিয়ে একবারেই যা রোজগার করে নেব তাতে আমার সারা বছরটা চলে যাবে, এতে গল্প কথকরা খুব একটা কনভিন্সড হচ্ছেন না। কেন কনভিন্সড হচ্ছেন না? কারণ জগদীশবাবু হতে পারেন খুব বড় লোক, কিন্তু এটাও ঠিক যে তিনি বেশ কৃপণ প্রকৃতির মানুষ। সুতরাং এহেন মানুষটা হরিদাকে একটা সন্ন্যাসী বা বৈরাগী সাজতে দেখে আর কতই বা খুশি হবেন? আর যদিও বা খুশি হন, কতই বা বকশিস দেবেন? তিনি যা কৃপণ, 5 আনার বেশি হয়তো দেবেনও না, তাতে কি হবে? হরিদা কিন্তু এই কথাগুলো শুনতে পাচ্ছেন না, যেহেতু এগুলো তাকে সামনাসামনি বলা হচ্ছে না। তিনি শুধু তার বন্ধুদেরকে বলছেন যে তোমরা যদি আমার এই খেলা দেখতে চাও
তবে আজকে ঠিক সন্ধেবেলাতে জগদীশবাবুর বাড়িতে থেকো। বন্ধুরাও বলছেন যে নিশ্চয়ই থাকবো, সামনেই আমাদের স্পোর্টস আসছে, সেই স্পোর্টসের চাঁদা নেবার জন্য আজকে ঠিক সন্ধেবেলাতেই জগদীশবাবুর কাছে আমরা যাব। হলো, এই পর্যন্ত গল্পটার একটা অধ্যায় শেষ হয়ে গেল। এবার দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে। কি বলা হচ্ছে দেখো, বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা। আমাদের শহরের গায়ে কতদিন তো চাঁদের আলো পড়েছে, কিন্তু কোনোদিন তো আজকের মতো এমন একটা স্নিগ্ধ ও শান্ত উজ্জ্বলতা কখনো চারদিকে এমন সুন্দর হয়ে ফুটে ওঠেনি। ফুরফুর করে বাতাস বইছে, জগদীশবাবুর বাড়ির বাগানের সব গাছের পাতাও ঝিরিঝিরি শব্দ করে কি যেন বলতে চাইছে। জগদীশবাবু বাড়ির বারান্দাতে মস্ত বড় একটা আলো জ্বলছে, সেই আলোর কাছে একটা চেয়ারের উপর বসে আছেন জগদীশবাবু। সাদা মাথা, সাদা দাড়ি, সৌম্য শান্ত ও জ্ঞানী মানুষ জগদীশবাবু। আমরা আমাদের স্পোর্টের চাঁদার খাতাটিকে জগদীশবাবুর হাতে তুলে দিয়ে দাঁড়িয়ে আছি। তাহলে যে সন্ধেটার কথা বলা হচ্ছে যে সেই সন্ধেটা খুব চমৎকার। এই শহরের গায়ে কতদিনই তো জ্যোৎস্না এসে পড়েছে, কিন্তু সেদিনকার মতো এমন শান্ত স্নিগ্ধ অথচ উজ্জ্বল জ্যোৎস্না এর আগে কোনো দিন তো এমন সুন্দর হয়ে ফুটে ওঠেনি। ফুরফুর করে মৃদু হাওয়া দিচ্ছে এবং জগদীশবাবুর বাড়ির বাগানের সব গাছের পাতাও মর্মর ধরি কোণে যেন কি বলতে চাইছে। তার বাড়ির বারান্দাতে একটা মস্ত বড় সাদা আলো জ্বলছে, আর ঠিক সেই আলোর কাছে একটা চেয়ারের ওপর বসে আছে জগদীশবাবু। তাকে দেখতে কেমন? সাদা মাথা, অর্থাৎ মাথার সব চুল সাদা হয়ে গেছে, সাদা দাড়ি, সৌম্য শান্ত জ্ঞানী মানুষ জগদীশবাবু। এবং তার কাছেই হরিদার বন্ধুরা দাঁড়িয়ে রয়েছে, জগদীশবাবুর হাতে তুলে দিয়েছে তাদের স্পোর্টসের চাঁদার খাতাটা। এবার তিনি ধার্য করবেন যে কত টাকা তিনি চাঁদা দেবেন। এই রকম একটা সময়ে কি ঘটল, চমকে উঠলেন জগদীশবাবু। বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশবাবুর দুই বিস্মিত চোখ অপলক হয়ে গেল। আমরাও চমকে উঠেছি বই কি, আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি, কারণ সত্যি যে বিশ্বাস করতে পারছি না সিঁড়ির কাছে এসে যে দাঁড়িয়েছে সে কি সত্যিই হরিদা? ও চেহারা কি সত্যিই কোনো বহুরূপীর হতে পারে? তাহলে হয় না, ধরো আমরা বসে আছি, একরকম সিচুয়েশানে বসে আছি, হঠাৎ যদি কেউ আসে, আমাদের সিক্স সেন্স, আমাদের ষষ্ঠ ইন্দ্রিয় জানিয়ে দেয় যে কেউ একজন এসেছে। এখানেও জগদীশবাবুর সিক্স সেন্স কাজ করলো, তিনি চমকে উঠলেন, চমকে উঠেই তাকালেন সিঁড়ির দিকে এবং অবাক হয়ে তার দুটো চোখের পাতা ফেলতে ভুলে গেল। তার দৃষ্টি অনুসরণ করে হরিদার বন্ধুরাও সিঁড়ির দিকে তাকালেন, তারাও চমকে উঠলেন, আশ্চর্য হলেন, একটু ভয়ও পেয়ে গেলেন, কারণ সিঁড়ির কাছে এসে যে মানুষটা দাঁড়িয়েছে সে কি সত্যিই হরিদা? এবার কেন এটা মনে হচ্ছে, কারণ হরিদাই বলেছিলেন যে আজকে সন্ধেতে তিনি জগদীশবাবুর বাড়িতে যাবেন, জব্বর একটা খেলা দেখাবেন, তার বন্ধুরা যেন থাকেন। ফলে প্রতি মুহূর্তেই তো বন্ধুরা অপেক্ষা করছেন যে হরিদাকেই দেখবেন। হরিদার যে রূপেই সাজুন না কেন, বন্ধুদের কাছে তো আর সেটা গোপন থাকবে না, চিনেই ফেলবেন। কিন্তু যে মানুষটা এসে দাঁড়িয়েছে সিঁড়ির কাছে, ওই রকম চেহারা কি কোনো বহুরূপীর হতে পারে? এ তো অবিশ্বাস্য। কে এসে দাঁড়িয়েছে তাহলে? জটাজুটোধারী কোনো সন্ন্যাসী নয়, হাতে কমণ্ডলু নেই, চিমটে নেই, মৃগচর্মের আসনও সঙ্গে নেই, গৈরিক সাজও নেই, আদুর গা, তার উপর একটি ধবধবে সাদা উত্তরীয়, পরনে ছোট বহরের একটি সাদা থান, মাথায় ফুরফুর করে উঠছে শুকনো সাদা চুল, ধুলো মাখা পা, হাতে একটা ঝোলা, সে ঝোলার ভিতরে শুধু একটা বই, গীতা। গীতা বের করে কি যেন দেখলেন এই আগন্তুক, তারপর নিজের মনেই হাসলেন। আগন্তুক এই মানুষটি যেন এই জগতের সীমার ওপার থেকে হেঁটে হেঁটে চলে এসেছেন। শীর্ণ শরীরটাকে প্রায় অশরীরী একটা চেহারা বলে মনে হয়,
কি অদ্ভুত উদাত্ত শান্ত ও উজ্জ্বল একটা দৃষ্টি এই আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছে। তাহলে কে এসে দাঁড়িয়েছে? সত্যি কিন্তু দেখো, সন্ন্যাসী সাজতে গেলেই সবার মাথাতেই যেটা প্রথমে আসে যে একটা বিরাট জটা থাকবে মাথায়। এখানে প্রথমেই সেই তৈরি ধারণাটাকেই ভেঙে ফেলা হচ্ছে। কোনো জটাজুটোধারী সন্ন্যাসী নয়, হাতে কমণ্ডলু নেই, চিমটে নেই, হরিণের চামড়ার আসন নেই, এমনকি গৈরিক বসনও তিনি পরিধান করেননি। তার বদলে কি আছে? আদুর গা, মানে খালি গা, তার ওপরে শুধু একটা ধবধবে সাদা উত্তরীয়, আর পরনে ছোট বহরের, হাঁটু পর্যন্ত আসে এই রকম ছোট বহরের একটা সাদা থান পরে আছেন। মাথার চুলগুলো শুকনো সাদা, যেগুলো ওই মৃদু বাতাসে ফুরফুর করে উঠছে। ধুলি ধূসরিত পা, হাতে একটা ঝোলা, সে ঝোলার ভেতর একটাই মাত্র বই ছিল। যখন সেই বইটা বার করে কি যেন দেখছেন, তখন সবাই দেখছেন যে বইটা আর কিছুই নয়, গীতা, হিন্দুদের পরম পবিত্র যে ধর্মগ্রন্থ। গীতা খুলে কি যেন দেখলেন, তারপর যেন আপন মনেই হাসলেন। এই আগন্তুক মানুষটিকে দেখে মনে হয় যেন তিনি এই জগতেরই মানুষ নয়, যেন জগতের সীমার ওপারে যে আরেকটা জগৎ আছে, সেখান থেকে তিনি হেঁটে হেঁটে চলে এসেছেন। তার রোগা শীর্ণ শরীরটাকে মনে হয় যেন অশরীরী একটা অস্তিত্ব। আর চোখের দৃষ্টি যেমন উদাত্ত, তেমনি শান্ত, তেমনি উজ্জ্বল। ফলে এই রকম অদ্ভুত দৃষ্টিও সচরাচর দেখতে পাওয়া যায় না, ঠিক যেরকমভাবে সেদিনকার জ্যোৎস্নাও সচরাচর দেখতে পাওয়া যায় না, ঠিক যেন সেই রকম। এই রকম একটা অবস্থায় জগদীশবাবু কি করছেন দেখো। উঠে দাঁড়ালেন জগদীশবাবু। আসুন। আগন্তুক হাসেন। আপনি কি ভগবানের চেয়েও বড়? জগদীশবাবু কিছু ভেবে বলেন, কেন কেন আপনি একথা কেন বলছেন মহারাজ? আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি। কিন্তু আপনি বোধহয় 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করেন, তাই ওখানেই দাঁড়িয়ে আছেন, নেমে আসতে পারছেন না। সেই মুহূর্তে সিঁড়ি ধরে নেমে যান জগদীশবাবু। আমার অপরাধ হয়েছে, আপনি রাগ করবেন না। জগদীশবাবু তাহলে এর আগে একজন হিমালয় থেকে আগত সন্ন্যাসীর আত্মসংযমের বাঁধ ভেঙে দিয়েছিলেন। সেইটাই তার মধ্যে একটা তীব্র অহংকার তৈরি করেছিল। একটা আত্মতুষ্টির জায়গায় ছিলেন তিনি, যে হ্যাঁ, আমি এমনই একজন মানুষ, যে কোনো সন্ন্যাসী হোক তার সমস্ত সংযম আমি ভেঙে দিতে পারি, আমার টাকা আছে বলে, সেই টাকা দিয়ে। সেই জন্যে সেই অহংকার থেকেই তিনি বারান্দায় দাঁড়িয়েই আগন্তুক সেই বিরাগী সন্ন্যাসীকে অভ্যর্থনা জানাচ্ছেন। সাধারণত কি হয়, যখন এরকম বিরাগী সন্ন্যাসী আসে, মানুষ ছুটে তার পায়ের কাছে লুটিয়ে পড়ে, একদম নিঃশর্ত আত্মনিবেদন। কিন্তু জগদীশবাবু অহংকারী, টাকার গর্বে, সেই জন্যে তিনি বারান্দা থেকেই তাকে ডাকছেন, আসুন। আর প্রথম চোটেই সেই বিরাগী সন্ন্যাসী তার এই অহংকারটাকে ভেঙে দুমড়ে মুচড়ে দিচ্ছেন। তিনি বলছেন, আচ্ছা আপনি কি ভগবানের চেয়েও বড়? জগদীশবাবু থতমত খেয়ে যাচ্ছেন। কেন? আপনি একথা কেন বলছেন মহারাজ? বিরাগী সন্ন্যাসী বলছেন, আমি তো মহারাজ নই, আমি এই বিরাট সৃষ্টির মধ্যে একটা ছোট্ট ধূলিকণা মাত্র। কিন্তু হ্যাঁ, আপনি বোধহয় 11 লাখ টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় মনে করেন, সেই জন্যেই ওইখানেই দাঁড়িয়ে আছেন, নিচে নেমে আসতে পারছেন না। তাহলে প্রথমেই তার ভুল ধরিয়ে দিচ্ছেন, তার অহংকারটাকে ভেঙে চুরমার করে দিচ্ছেন। জগদীশবাবুও বুদ্ধিমান মানুষ, বুঝতে পেরে গেছেন যে কি মহা ভুল হয়ে গেছে। আর দেরি না করে তিনি সেই মুহূর্তেই সিঁড়ি ধরে নিচে নেমে যাচ্ছেন, ক্ষমা চাইছেন এবং বলছেন যে সন্ন্যাসী যেন তার ওপর রাগ না করেন।
দেখো তো এর উত্তরে সেই সন্ন্যাসী কি বলছেন। এর উত্তরে সেই সন্ন্যাসী আগন্তুক আবার হাসেন। আমি বিরাগী, রাগ নামে কোনো রিপু আমার নেই, ছিল একদিন, সেটা পূর্বজন্মের কথা। জগদীশবাবু বলছেন, বলুন এখন আপনাকে কিভাবে সেবা করব। বিরাগী বলেন, ঠান্ডা জল চাই, আর কিছু চাই না। ঠান্ডা জল খেয়ে নিয়ে হাঁপ ছাড়েন বিরাগী। এদিকে ভবতোষ আমার কানের কাছে ফিসফিস করে, না না, হরিদা নয়, হতেই পারে না, অসম্ভব, হরিদার গলার স্বর এ রকমেরই নয়। তাহলে যখন জগদীশবাবু বলছেন যে আমার অপরাধ হয়েছে, অন্যায় হয়েছে, আপনি রাগ করবেন না, তখন বিরাগী বলছেন, রাগ? আমি তো বিরাগী, রাগ নামে কোনো রিপু আমার নেই। খেয়াল করবে, এই রিপু কথাটার মানে হচ্ছে শত্রু। আমাদের শরীরের মধ্যেই ষড়রিপু আছে, 6টা শত্রু: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, অর্থাৎ হিংসা, রাগ, লোভ, এই সবগুলোই আমাদের মধ্যে বর্তমান, এবং সেইগুলোকে যদি আমরা নিয়ন্ত্রণে না রাখতে পারি তাহলেই কিন্তু সর্বনাশ। বিরাগী সন্ন্যাসী সেটাই বলছেন যে রাগ নামে কোনো রিপু আমার নেই, হয়তো ছিল একদিন, সেটা আমার সন্ন্যাস জন্মের পূর্বজন্ম, অর্থাৎ আমি যখন সাধারণ গৃহী মানুষ ছিলাম, এখন আমার রাগ বলে কোনো বস্তু নেই। জগদীশবাবু তখন বলছেন, আপনি শুধু বলুন যে আপনাকে আমি কিভাবে সেবা করতে পারি। বিরাগী বলছেন, ঠান্ডা জল খাওয়াবেন একটু, আর কিছু চাই না। ঠান্ডা জল খেয়ে নিয়ে বিরাগীজি হাঁপ ছাড়ছেন। এদিকে হরিদার বন্ধুদের মধ্যে ফিসফাস গুজগুজ শুরু হয়ে গেছে। ভবতোষ গল্পকথকের কানের কাছে ফিসফিস করছে, আরে না না, এ হরিদা নয়, অসম্ভব, হরিদার গলার স্বর কি এরকম, হতেই পারে না। ইতিমধ্যে কিন্তু ওই বিরাগী সন্ন্যাসী আর জগদীশবাবুর মধ্যে কথাবার্তা চলছে। বিরাগী বলেন, পরম সুখ কাকে বলে জানেন? সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। অর্থাৎ যেগুলোকে আমরা সুখ বলি, ধন দৌলত, সম্পদ, কার কত টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি, লোক লস্কর, সেইগুলোকে আমরা সুখ বলে ভুল ধারণায় থাকি। বিরাগীজি বলছেন, পরম সুখ হচ্ছে সেটাই যখন মানুষ এই যে পার্থিব সুখের সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে যেতে পারে। এই কথা শুনে এবার ভবতোষের কানের কাছে মুখ নিয়ে গিয়ে অনাদি বলছে। অনাদি তাহলে হরিদার আরেকজন বন্ধু। তাহলে আমরা কিন্তু 3জনকে পেয়ে গেলাম, একজন গল্পকথক, একজন অনাদি, একজন ভবতোষ, এই 3জনই হচ্ছে হরিদার বন্ধু। এবার আগের উক্তিটা ছিল ভবতোষের, যে গল্পকথককে বলেছিল যে এ হরিদা হতেই পারে না, হরিদার গলার স্বর এ রকমেরই নয়। এবার যখন বিরাগী পরম সুখ কাকে বলে সেইটা বলছেন, তখন ভবতোষের কানের কাছে মুখ নিয়ে গিয়ে অনাদি বলছে, শুনছো তো, এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে? তার মানে সবাই মোটামুটি নিশ্চিত হয়ে যাচ্ছে যে না 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 না, আমরা যেটা আশা করে বসে আছি, এখনো হরিদা আসেননি, এ অন্য মানুষ, এ সত্যিই কোনো বিরাগী সন্ন্যাসী। জগদীশবাবু ততক্ষণে সিঁড়ির উপরে বসে পড়েছেন। বোধহয় বিরাগীর পা স্পর্শ করবার জন্যে তার হাত দুটো ছটফট করতে শুরু করেছে। জগদীশবাবু বলেন, আমার এখানে কয়েকটা দিন থাকুন বিরাগীজি, আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ। 2 হাত জোর করে বিরাগীর মুখের দিকে তাকিয়ে থাকেন জগদীশবাবু। বিরাগী হাসেন। বাইরে খোলা আকাশ থাকতে আর ধরিত্রীর মাটিতে স্থান থাকতে আমি এক বিষয়ীর দালান বাড়ির ঘরে থাকবো কেন বলতে পারেন? বিরাগীজি, জগদীশবাবুর গলার স্বরের আবেদন করুণ হয়ে ছলছল করে। তাহলে যখন বিরাগীজি বলছেন পরম সুখ হলো সমস্ত পার্থিব সুখের বন্ধন থেকে নিজেকে মুক্ত করে নেওয়া, ততক্ষণে জগদীশবাবু সিঁড়ির ওপরেই বসে পড়েছেন। বিরাগীর পা দুটোকে স্পর্শ করবার জন্য তার হাত যেন ছটফট করছে, কিন্তু বিরাগী তো এত সহজে তার পা স্পর্শ করতে দেবেন না। জগদীশবাবু প্রস্তাব দিচ্ছেন,
তার বাড়িতে যেন বিরাগীজি কয়েকটা দিন থাকেন। দুহাত জোর করে তিনি বিরাগীর সম্মতির অপেক্ষা করছেন। বিরাগীজি দ্বিতীয়বারের জন্য জগদীশবাবুর অহংকার আবার ভেঙে দিচ্ছেন যে কেন, বাইরে এত বড় খোলা আকাশ রয়েছে, ধরিত্রীর মাটিতে এত জায়গা রয়েছে, সেটা ছেড়ে আমি আপনার মতো এক বিষয়ী মানুষের দালান বাড়ির ঘরে কেন থাকবো, আমাকে একটু বলুন। তখন জগদীশবাবু কাতর আবেদন করছেন, বিরাগীজি। বিরাগী বলেন, না, আপনার এখানে জল খেয়েছি এই যথেষ্ট, পরমাত্মা আপনার কল্যাণ করুন, কিন্তু আপনার এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। জগদীশবাবু, তবে অন্তত একটু কিছু আজ্ঞা করুন, যদি আপনাকে কোনো। বিরাগী বলছেন, না না, আমি যার কাছে পড়ে আছি তিনি আপনার চেয়ে কিছু কম নয়, কাজে আপনার কাছে আমার তো কিছু চাইবার দরকার হয় না। তাহলে জগদীশবাবু যতই কাতর আবেদন করুন না কেন, বিরাগীজি তাঁর সিদ্ধান্তে অনড়। তিনি বলছেন যে না, আপনার এখানে আমি জল খেয়েছি এটাই যথেষ্ট, পরমাত্মা আপনার মঙ্গল করুন, কিন্তু আপনার এখানে থাকা তো আমার পক্ষে সম্ভব নয়। তখন জগদীশবাবু বলছেন, তাহলে অন্তত কিছু একটু আজ্ঞা করুন, যদি আপনার কিছু সেবা করতে পারি। বিরাগী বলছেন যে না না, আপনি ভুল করছেন, আমি যার কাছে পড়ে আছি, অর্থাৎ সেই স্বয়ং ঈশ্বর, আমি তো তাঁর কাছেই পড়ে আছি, আমার মন প্রাণ আমি তো সব তাকেই সমর্পণ করেছি, তিনি আপনার চেয়ে কিছু কম নন, কাজে আপনার কাছে আমার আর নতুন করে চাইবার তো কিছু দরকার হয় না। তখন জগদীশবাবু কি বলছেন? জগদীশবাবু তখন বলছেন, তবে কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগীজি, নইলে আমি শান্তি পাব না। বিরাগী তখন কি বলছেন? বিরাগী তখন বলছেন, ধন জন যৌবন কিছুই নয় জগদীশবাবু, ওসব হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা। মন প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু সেই একজনের আপন হতে চেষ্টা করুন, যাকে পেলে এই সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া হয়ে যায়। আচ্ছা, আমি চলি। তাহলে যখন জগদীশবাবু কোনো মতেই বিরাগীজিকে তার বাড়িতে থাকতে রাজি করাতে পারলেন না, এমনকি কিভাবে সেবা করলে বিরাগীজি তুষ্ট হয় সে ব্যাপারেও যখন বিরাগী সম্পূর্ণ নস্যাৎ করে দিলেন, তখন জগদীশবাবু বললেন যে তাহলে কিছু উপদেশ শুনিয়ে যান আমাকে, নইলে যে আমি শান্তি পাবো না। বিরাগীজি তখন তাকে দ্বিতীয় উপদেশ শোনাচ্ছেন। দ্বিতীয় বলছি কেন? কারণ প্রথম উপদেশটা ছিল যে পরম সুখ সেটাই যখন তুমি সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যেতে পারবে। আর দ্বিতীয় উপদেশ কোনটা? সেইটা বিরাগীজি কি বলছেন? বিরাগীজি বলছেন যে ধন জন যৌবন, অর্থাৎ ধন সম্পদ, লোক লস্কর বা যৌবন, এগুলো কিছুই নয়, বরং সুন্দর সুন্দর এক একটা বঞ্চনা, যা আমাদের ছলনা করে, প্রলোভিত করে, আর আমরা তাদের ছলনায় ভুলে থাকি আসল সত্যটাকে। সেই জন্যেই বিরাগীর বক্তব্য হচ্ছে, মন প্রাণের সমস্ত আকাঙ্ক্ষা নিয়ে শুধু সেই একজনের আপন হতে চেষ্টা করুন, যাকে পেলে এই সৃষ্টির সব ঐশ্বর্য আপনার পাওয়া হয়ে যাবে, অর্থাৎ কিনা ঈশ্বর, অর্থাৎ কিনা কায়মনোবাক্যে ঈশ্বরের শরণাপন্ন হন। তাকে যদি আপনি একবার পান, তাহলে আপনার আর কোনো ঐশ্বর্যেরই প্রয়োজন হবে না। তার মানে এই যে আপনার এত ধন সম্পদ, এত লোক লস্কর, এত ক্ষমতা, এগুলো কিচ্ছু নয়, এগুলো চিরকালের থাকবার জন্যও নয়, বরং আপনি যদি ঈশ্বরের করুণা একবার পান, তাহলে সেটাই চিরকাল থেকে যাবে, সেইটা পাবার চেষ্টা করুন বলে তিনি বিদায় নেবার উদ্যোগ করছেন। তখন জগদীশবাবু বলেন, আপনি একটা মিনিট থাকুন বিরাগীজি। সিঁড়ির উপরে অচঞ্চল হয়ে একটা মিনিট দাঁড়িয়ে রইলেন বিরাগী। আজকের চাঁদের আলোর চেয়েও স্নিগ্ধ হয়ে এক জ্যোৎস্না যেন বিরাগীর চোখ থেকে ঝরে পড়ছে। ভবতোষ ফিসফিস করে, না না, ওই চোখ কি হরিদার চোখ হতে পারে? অসম্ভব। জগদীশবাবুর হাতে একটা থলি,
থলির ভিতরে নোটের তাড়া। বিরাগীর পায়ের কাছে থলিটাকে রেখে দিয়ে ব্যাকুল স্বরে প্রার্থনা করেন জগদীশবাবু, এই প্রণামী, এই সামান্য 101 টাকা গ্রহণ করে আমাকে শান্তি দান করুন বিরাগীজি। আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম। বিরাগী হাসেন। আমার বুকের ভিতরেই যে সব তীর্থ, ভ্রমণ করে দেখবার তো দরকার হয় না। জগদীশবাবু বলছেন, আমার অনুরোধ বিরাগীজি। তাহলে জগদীশবাবু বিরাগীজিকে 1 মিনিট অপেক্ষা করতে বললেন কেন? কারণ তিনি বিরাগীজির তীর্থ ভ্রমণের জন্য প্রণামী আনতে গেছেন। এবার সেই 1টা মিনিট বিরাগীজি সত্যিই কিন্তু সিঁড়ির ওপর অচঞ্চল হয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং সবাই মানে হরিদার বন্ধুরা আশ্চর্য হয়ে দেখছে যে সেদিনকার চাঁদের আলোর থেকেও স্নিগ্ধ মোলায়েম এক জ্যোৎস্না যেন সেই বিরাগীর চোখ থেকে ঝরে পড়ছে, যেটা দেখে আরও একবার ভবতোষের বক্তব্য হচ্ছে যে না না, এই মানুষটা হরিদা হতেই পারেন না, কারণ হরিদার চোখ এরকম হতেই পারে না। একটু বাদে জগদীশবাবু ফিরে এলেন। তার হাতে একটা থলি এবং থলির ভেতরে 1 তাড়া নোট। বিরাগীর পায়ের কাছে তিনি রাখলেন সেই থলিটাকে এবং বললেন যে এর মধ্যে সামান্য 101 টাকার প্রণামী আছে। আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমি আপনাকে দান করলাম, এটা গ্রহণ করে আপনি আমাকে একটু শান্তি দান করুন। ঠিক যেরকমভাবে তিনি এর আগেও হিমালয় থেকে আগত সন্ন্যাসীকে 100 টাকা দিয়েছিলেন, এবারেও সেই একই রকমভাবে 101 টাকা দিচ্ছেন বিরাগী সন্ন্যাসীর তীর্থ ভ্রমণের জন্য। বিরাগী সন্ন্যাসী কি নিচ্ছেন সেই টাকা? তিনি বলছেন, তীর্থ ভ্রমণ, আমার বুকের ভেতরেই তো সব তীর্থ, আলাদা করে ভ্রমণ করে তো দেখবার দরকার হয় না। খুব খাঁটি কথা এটা। সকল বড় বড় মহাপুরুষ এটাই বলে গেছেন যে ঈশ্বর বাইরে কোনো মন্দির মসজিদ গির্জায় নেই, ঈশ্বর আছেন তোমার আমার মধ্যে। বিরাগীজি সেই কথাটাই বলছেন যে তার হৃদয়ের মধ্যেই সব তীর্থ, কাজী আলাদা করে ভ্রমণ করে দেখবার দরকারই হয় না। জগদীশবাবু তাকে ইনসিস্ট করছেন সেই 101 টাকা গ্রহণ করবার জন্য। তখন বিরাগীজি কি উত্তর দিচ্ছেন দেখো তো। বিরাগীজি বলছেন তখন, বিরাগী বলেন, আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি, তেমনি অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি। বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী। 101 টাকার থলিটা সিঁড়ির উপরেই পড়ে রইল, সেদিকে ভুলেও একবার তাকালেন না বিরাগী। তাহলে যখন জগদীশবাবু এটা শুনছেন যে বিরাগীজির আলাদা করে তীর্থ ভ্রমণ করে দেখবার দরকার হয় না, তারপরেও তিনি তাকে বলছেন যে আমার একান্ত অনুরোধ বিরাগীজি, যাতে কিনা ওই 101 টাকা বিরাগীজি গ্রহণ করেন। তখন বিরাগী কি বলছেন? বিরাগী বলছেন যে আমি তো বিরাগী, আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি, তেমনি অনায়াসে আমি সোনাও মারিয়ে চলে যেতে পারি। বলতে বলতে সত্যি সত্যি বিরাগীজি সিঁড়ি থেকে নেমে চলেই গেলেন। 101 টাকার থলিটা সিঁড়ির ওপর যেমন ছিল তেমনই পড়ে রইল, সেদিকে ভুল করেও একবার ফিরেও তাকালেন না এই বিরাগী সন্ন্যাসী। 2য় অধ্যায় এখানেই শেষ। এবার 3য় অধ্যায়, 3য় তথা শেষ অধ্যায়। হরিদার ঘরে ফিরছি আমরা। হরিদার ঘরে ফিরছে তার বন্ধুরাও। কি করছেন হরিদা? কি হলো? আজ যে বলেছিলেন জবর খেলা দেখাবেন, সে কথা কি ভুলেই গেলেন? আজকে সন্ধেটা ঘরে বসেই কাটিয়ে দিলেন কেন? বলতে বলতে আমরা সবাই হরিদার ঘরের ভিতরে ঢুকলাম। মানে সবাই মিলে কথা বলতে বলতে ঢুকছে যে কি হলো হরিদা, আপনি এটা কি করলেন বলুন তো? আপনি তো বলেছিলেন যে আজকে একটা জব্বর খেলা দেখাবেন, এ সমস্ত কি ভুলেই গেলেন? আজকে সন্ধেটা ঘরে বসেই কাটিয়ে দিলেন। এই সমস্ত বলতে 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 এরা হরিদার ঘরের ভেতর ঢুকছে। এবার হরিদার ঘরের ভেতর তখন কীরকম পরিস্থিতি? হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে।
উনানের উপর হাঁড়িতে চাল ফুটছে আর একটা বিড়ি ধরিয়ে নিয়ে হরিদা চুপ করে বসে আছেন। আমাদের দেখতে পেয়েই লজ্জিতভাবে হাসলেন। কি আশ্চর্য! চমকে ওঠে ভবতোষ। হরিদা, আপনি তাহলে সত্যিই বের হয়েছিলেন? আপনি বিরাগী? হরিদা হাসেন। হ্যাঁ রে ভাই, ওই তো সেই সাদা উত্তরীয়টা পড়ে রয়েছে মাদুরের উপর, আর সেই ঝোলাটা, আর সেই গীতা। অনাদি বলে, এটা কি কাণ্ড করলেন হরিদা? জগদীশবাবু তো অত টাকা সাধলেন, অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন। হরিদা বলছেন, কি করব বলো, ইচ্ছেই হলো না, শত হোক। ভবতোষ বলছেন, কি? হরিদা বলছেন, শত হোক। একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কি করে স্পর্শ করি বলো? তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। কি অদ্ভুত কথা বললেন হরিদা। হরিদার এ কথার সঙ্গে তর্ক চলে না, আর বুঝতে অসুবিধে নেই হরিদার জীবনের ভাতের হাঁড়ি মাঝে মাঝে শুধু জল ফুটিয়েই সারা হবে। অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। অনাদি বলে, কিন্তু আপনি কি জগদীশবাবুর কাছে গিয়ে আর কখনো? চেঁচিয়ে হেসে ওঠেন হরিদা। যাবই তো, না গিয়ে উপায় কি? গিয়ে অন্তত বকশিসটা তো দাবি করতে হবে। বকশিস? চেঁচিয়ে ওঠে ভবতোষ। সেটা তো বড় জোর 8 আনা কিংবা 10 আনা। হরিদা বিড়ি মুখে দিয়ে লজ্জিতভাবে হাসেন। কি আর করা যাবে বলো, খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপীর জীবন এর বেশি কি আশা করতে পারে? তাহলে হরিদার বন্ধু বান্ধব তারা এ কথা সে কথা বলতে বলতে হরিদার ঘরের মধ্যে তো ঢুকছে। ঢুকেই তারা চমকে যাচ্ছে যে হরিদার উনুনের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে এবং তাতে একটা হাঁড়িতে চাল ফুটছে, অর্থাৎ ভাত রান্না হচ্ছে। আর একটা বিড়ি ধরিয়ে নিয়ে হরিদা চুপটি করে বসে আছেন। বন্ধুদের দেখেই একটু লজ্জা পেয়ে হাসলেন। এই যে লজ্জা পেয়ে হাসা, তাতেই সকলেই যা বুঝবার বুঝে যাচ্ছে এবং প্রচণ্ডভাবে চমকে উঠছে, কারণ এতটাই অপ্রত্যাশিত ছিল হরিদার সেই বিরাগী বেশে যাওয়াটা যে সকলেই কথা হারিয়ে ফেলছে। ভবতোষ বলছে, কি আশ্চর্য হরিদা, আপনি তাহলে সেই বিরাগী? বাকিরা তখন ঘরের এপাশে ওপাশে তাকাচ্ছে। হরিদা স্বীকার করছেন যে হ্যাঁ রে ভাই, আমি সেই বিরাগী। সত্যিই তো, ওই তো সাদা উত্তরীয়টা মাদুরের ওপর পড়ে রয়েছে, ওই তো সেই ঝোলাটা, আর ওই তো সেই গীতা। তখন যখন তাকে বলা হচ্ছে যে তাহলে আপনি এটা কি কাণ্ড করলেন হরিদা, জগদীশবাবু আপনাকে তো 101 টাকা সাধছিলেন, আর আপনি কিনা খাঁটি সন্ন্যাসীর মতোই সব তুচ্ছ করে বেরিয়ে পড়লেন। আপনি তো আর খাঁটি সন্ন্যাসী নন, আপনি তো সত্যিই একজন অভাবী মানুষ, তার টাকাটা কেন নিলেন না? হরিদা বলছেন, কি করব বলো তো, ইচ্ছেই হলো না। শত হলেও, শত হলেও কি? শত হলেও আমি তো বিরাগী সেজেছিলাম না, তা বিরাগী সন্ন্যাসী হয়ে সামান্য টাকা কি করে স্পর্শ করি বলো তো? তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। অর্থাৎ হরিদার বক্তব্য হচ্ছে, তিনি তো, আমরা এটা এর আগেও দেখেছি যে যখন যে চরিত্রের সাজ গ্রহণ করছেন তখন সেই চরিত্রের সঙ্গে পুরো একাত্ম হয়ে যাচ্ছেন, যে তিনিই যেন সেই মানুষটা। তাহলে যখন তিনি বিরাগী সাজছেন তখন কি করে তিনি টাকা স্পর্শ করতে পারেন? কারণ বিরাগী মানে তো জগতের কোনো কিছুর প্রতি তার লোভ থাকবার কথা নয়। তাহলে বিরাগী সন্ন্যাসী সাজছেন, অথচ তারপরে তিনি সামান্য টাকা স্পর্শ করবেন, তাতে যে তার পুরো অভিনয়টাই নষ্ট হয়ে যাবে। এটা তিনি মুখে বলছেন, কিন্তু আমরা পাঠকরা বুঝতে পারছি যে ওই যে হরিদার এই কথাটা ইচ্ছেই হলো না। হরিদার মনের মধ্যেই কিন্তু সত্যি সত্যি একজন বিরাগী সত্তা বর্তমান। ঠিক যে কারণে হরিদা কোনো বাঁধা মাইনের চাকরি নিয়ম করে নিয়ে করতে পারেন না, সেই রকম যত অভাবী তার থাক না কেন, তিনি কিন্তু লোভের বশবর্তী হয়ে তার অন্তরের বিরাগী সত্তাটার অপমান করতে পারেন না। আর সেই জন্যেই, হ্যাঁ, এটা 100 বার যে তার অভিনয়টাও নষ্ট হয়ে যেত,
কিন্তু তার থেকেও বেশি সত্যি যে তার অন্তরের বিরাগী সত্তাটাই তাকে ওই টাকাটা নিতে বারণ করেছিল। তার মানে কি এই যে তিনি জগদীশবাবুর বাড়িতে আর যাবেন না বকশিস চাইতে? নিশ্চয়ই যাবেন, কিন্তু যখন ভবতোষ বলছে সেটা তো বড় জোর 8 আনা বা 10 আনা, তখন হরিদা খুব কঠিন অথচ খুব সত্যি একটা সমাজ বাস্তবতার দিকে আঙুল তুলছেন। তিনি বলছেন যে কি করব বলো, বহুরূপীর জীবন এর বেশি তো কিছু আশা করতে পারে না। সত্যি বহুরূপীরা সমাজে চিরকাল অবহেলিত, অপমানিত এবং সকলের পায়ের তলায় পড়ে থাকা কিছু প্রাণী মাত্র। সমাজে যে কটি পেশা স্বীকৃতি পেয়েছে, যেমন ধরো শিক্ষক, যেমন ধরো চিকিৎসক বা ইঞ্জিনিয়ার, বহুরূপী নেহাত একটা লৌকিক পেশা। তার সেরকম কোনো সম্মানও নেই, সেরকম কোনো কদরও নেই। তারা কিন্তু অনেক খেটে খুঁটেই বহুরূপী সাজেন। মানুষকে আনন্দ দেওয়া, এই যে যেমন সাজ তেমন অভিনয়, এটা কিন্তু চারটিখানি কথা নয়। কিন্তু তা সত্ত্বেও বহুরূপীরা চিরকাল পড়ে থাকে অবহেলার অন্ধকারে। সেই অবহেলাটাই, সেই অনাদর, উপেক্ষা আর অপমানটাই আর একবার ভালো করে নেবার জন্যেই হরিদা জগদীশবাবুর বাড়িতে যাবেন। যে সামান্য 5-10 আনা বকশিস পাবেন, তাতেই তার বহুরূপীর জীবনটা তুষ্ট হবে যে হ্যাঁ, অপমানটা আমি পেলাম, যে অপমানটা আমাদের মতো বহুরূপীদের পাওনা হয়। কেমন? তাহলে গল্পটা আমি পড়ে পড়ে বুঝিয়ে দিলাম। গল্পটা কিন্তু অনেকগুলো লেয়ার আছে যেগুলো একটু ভাববার মতো, সেইগুলো নিয়ে একটু ভেবো, ভালো করে একটু পড়ো। আর এই গল্পটার ওপরেই কিন্তু আমার অলরেডি একটা ডিটেলড ভিডিও দেওয়া রয়েছে, যেখানে ছোট্ট ছোট্ট কোয়েশ্চেন এবং তার আনসার করা রয়েছে যে এমসিকিউ এসিকিউ কী ধরনের আসতে পারে, যেটার লিঙ্ক তোমরা ডেসক্রিপশান থেকেই পেয়ে যাবে, প্লে লিস্টে গেলেও পাবে। কেমন? তাহলে আজকের ক্লাস আমি এখানেই রাখছি। কোনো কোয়ারি থাকলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অতি অবশ্যই জানিও। কেমন? থ্যাংক ইউ এভরিবডি।